প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ধাতুরূপ। তো ধাতুরূপে সরাসরি চলে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে নেই চলো। যেমন দেখো, এই যে গমন, লিখন, পঠন, এগুলো তো একটা একটা সংস্কৃত ভাষা। আমরা বাংলায় লিখলে কি হবে? এটা গমন মানে হচ্ছে যাওয়া, লিখন মানে হচ্ছে লেখা, আর পঠন মানে হলো পড়া। তো এগুলো যে দেখাচ্ছে যাওয়া, লেখা, পড়া বা গমন, লিখন, পঠন, এগুলো একটা একটা ক্রিয়ার একটা একটা অবস্থা। এগুলোকে আমরা যার দ্বারা প্রকাশ করি, এই কাজগুলোকে আমরা যার দ্বারা প্রকাশ করি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রিয়া। তার মানে জানলাম যে এই যে যাওয়া, লেখা, পড়া, এগুলো একটা একটা কি ক্রিয়া। এবারে দেখো, আমি কয়েকটা বাক্য লিখছি। যেমন আমি বই পড়ি, আমি ফুটবল খেলি, রিয়া চিঠি লেখে। তো তিনটে বাক্য লিখেছি দেখো, আমি বই পড়ি, আমি ফুটবল খেলি, আর রিয়া চিঠি লেখে। এর মধ্যে এই যে পড়ি, খেলি আর লেখে, এই তিনটে হলো ক্রিয়াপদ। এই তিনটেকে আমরা কি বলবো? ক্রিয়াপদ। এবার দেখো, এই যে পড়ি, তারপরে খেলি আর লেখে, এগুলো এগুলো কি যুক্ত আছে? যে পড়ি আছে, এর মানে কি পর সঙ্গে হর্ষই যোগ করে পড়ি হয়েছে। খেল, এই যে খেলের সঙ্গে হর্ষই যোগ করে খেলি হয়েছে। আর লেখা, লিখের সঙ্গে একার যোগ করে লেখে হয়েছে। তাহলে এই যে পর হর্ষই, খেল হর্ষই, আর যে এইগুলো, তার মানে এগুলো প্রথমের এই পড়ি, খেলি আর লেখে, এগুলো তো হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের আমরা দুটো করে অংশ দেখতে পাচ্ছি। কি? একটা হচ্ছে ক্রিয়ামূল, একটা হলো ক্রিয়ামূল। তার মানে এই পর হলো এটা ক্রিয়ামূল, এই খেল এটাও হচ্ছে ক্রিয়ামূল, লিখ এটাও হলো ক্রিয়ামূল। ক্রিয়ামূলের আরেকটা নাম হচ্ছে কি বলতো? আরেকটা নাম হলো ধাতু। যেহেতু আমরা ধাতুর রূপ করতে যাচ্ছি, তো ধাতু রূপ জিনিসটা কি সেটা একটু আমাদের বুঝে নেওয়া ভালো। তাহলে ক্রিয়াপদের মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো ক্রিয়ামূল, আর একটা এই যেগুলো থাকে হর্ষই, এগুলোকে সব বলা হয় কি বলতো? এগুলোকে সব বলা হয় বিভক্তি। তাহলে এগুলোকে কি বলা হয়? বিভক্তি। তার মানে দেখতে পেলাম যে প্রথমে আমরা দেখলাম যে যে সমস্ত কাজগুলো যার দ্বারা প্রকাশ করা হয় কোনো কাজ, সেগুলোকে বলা হয় ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদের এবার দেখলাম দুটো করে অংশ থাকে, একটা হলো ক্রিয়ামূল বা ধাতু। মানে ক্রিয়ামূলের আরেকটা নামই হচ্ছে ধাতু, আর আরেকটা যেটা থাকে সেটা হলো বিভক্তি। তাহলে আমরা এই পর্যায়ে যেটা জানতে পারলাম সেটা হলো ধাতু সম্পর্কে জানতে পারলাম। ক্রিয়ার মূল সেটাই হলো ধাতু। এবারে আমরা দেখব, আমরা যে ধাতুর রূপটা বলছি, এই রূপ অ্যাকচুয়ালি কি সেটা আমাদেরকে এবার জানতে হবে। তো ওটা ছিল ধাতু। এবারে যেটা জানবো সেটা হচ্ছে বিভক্তি। এবারে যেটা জানবো সেটা হলো বিভক্তি। এবং এই বিভক্তি কি বলতো? এই বিভক্তি হচ্ছে বিভিন্ন কাল বোঝাবার জন্য এই বিভক্তি আমরা, মানে ধাতুর উত্তরটাকে বিভক্তি হিসাবে প্রকাশ করি। ধাতুর যে উত্তর সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই বিভক্তি দিয়ে প্রকাশ করি, এবং তার দ্বারা কি বোঝা যায়? বিভিন্ন কাল বোঝা যায়। তাহলে কি হলো? বিভিন্ন কাল বোঝানোর জন্য বিভক্তি ব্যবহৃত হয়। তাহলে ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত থাকে সেগুলোকে কি বলা হয়? ধাতু বিভক্তি বা তিং বিভক্তি। তাহলে ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় তাহলে সেগুলোর নাম কি? ধাতু বিভক্তি বা হচ্ছে কি তিং বিভক্তি।
ধাতু বিভক্তির নাম আর একটা নাম হলো তিং বিভক্তি। আমরা যখন শব্দরূপ পড়েছি ওটার নাম ছিল সুবন্ত প্রকরণ, এবং ওর মধ্যে কি বিভক্তি ছিল? সুব বিভক্তি। আর এটা হচ্ছে যখন আমরা পড়ছি ধাতুরূপ, তার মানে এই যে শব্দরূপ আর ধাতুরূপ এইগুলো খুবই একটা মানে এই দুটো টপিকে খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা শব্দরূপ হচ্ছে একটা শব্দ সম্পর্কে আমাদের ধারণা তৈরি করছে, আর একটা ধাতুরূপ হলো ক্রিয়াপদ সম্পর্কে ধারণা তৈরি করছে। তো একটা বাক্যের মধ্যে হচ্ছে কর্তা আর ক্রিয়া, এই দুটোই হলো মেন। তো এই দুটো আমরা যদি ঠিকঠাক ভাবে চিহ্নিত না করতে পারি তাহলে একটা সংস্কৃত বাক্য অনুবাদ করাও আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের সংস্কৃত যদি ভালোভাবে জানতে হয়, লিখতে হয় এবং পড়তে হয়, তার আগে আমাদেরকে ভালোভাবে শব্দরূপ এবং ধাতুরূপ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। তো এবার হচ্ছে ধাতু বিভক্তি আর এটা তিং বিভক্তি। আর শব্দরূপে ছিল সুবন্ত প্রকরণ। এবার এই তিং বিভক্তি বললাম আমি, আর ধাতুরূপের তাহলে আর একটা নাম হচ্ছে তিঙন্ত প্রকরণ। কেন বলা হয় সেটা আমি বলছি পরে। ধাতুরূপের তাহলে আর একটা নাম কি? তিঙন্ত প্রকরণ। শব্দরূপকে যেমন বলি সুবন্ত প্রকরণ, সেরকম ধাতুরূপকে কি বলা হয়? তিঙন্ত প্রকরণ। এবারে যে আমি ধাতু বিভক্তির কথা বললাম, এই ধাতু বিভক্তি কয় প্রকার বলতো? এই ধাতু বিভক্তি 10 প্রকার। ধাতু বিভক্তি হলো 10 প্রকার। এবার আস্তে আস্তে আমরা ধাতু রূপের মধ্যে ঢুকছি। ধাতু বিভক্তি 10 প্রকার। কি কি 10 প্রকারের মধ্যে? 10 প্রকার হচ্ছে এই আমরা যেটা পড়েছি, লট, লোট, লং, লিট, বিধিলিং, লিট, আর্শিলিং, লুট আর রিং। 10 প্রকার যে বিভক্তি রয়েছে এগুলো হলো ধাতু বিভক্তি এবং 10 প্রকার বিভক্তি। তো এর মধ্যে আমাদের এই লট, লোট, লং, লিট আর বিধিলিং, এই 5টাই আমাদের পাঠ্য। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আসে না বললেই চলে। আমাদের এই 5টা সব যদি ভালোভাবে জানতে পারি তাহলে এই 5টা দিয়েই আমাদের ধাতুরূপ হয়ে যাবে, বাকিগুলো পরীক্ষায় আসে না। তাহলে এগুলো সবই কি? এগুলোই হচ্ছে সব ধাতু বিভক্তি, এবং এখান থেকেই আমরা জানতে পেরেছি লট, লোট, লং, লিট, বিধিলি। এবারে আমি সবার প্রথম যখন বিভক্তি বললাম তখন বললাম যে বিভিন্ন কাল বোঝাবার জন্য আমরা বিভক্তি ব্যবহার করি। তাহলে দেখো এগুলোকে আবার ধাতু বিভক্তি বলা হচ্ছে কেন? এই লট বলতে আমরা কি মনে করি? এই লট বলতে বুঝি আমরা বর্তমান কাল। বললাম বিভিন্ন কাল বোঝাবার জন্য, তাহলে লটের দ্বারা আমরা বর্তমান কাল বোঝাচ্ছি। লোট, লোটের দ্বারা আমরা, লোট হচ্ছে কি? আদেশ, অনুরোধ, আদেশ, অনুজ্ঞা, এগুলো বোঝাতে ব্যবহৃত হয়। লং হচ্ছে কি? লং হলো অতীতকাল। লিট হচ্ছে কি? ভবিষ্যৎকাল। আর বিধিলিংটা কি? বিধিলিং হলো উচিত অর্থে ব্যবহৃত হয়। তাহলে এগুলো এক একটা জিনিস বোঝাতে, কোনোটা বর্তমান কাল বোঝাতে আদেশ, অনুজ্ঞা বোঝাতে অতীত কাল বোঝাতে লং, ভবিষ্যৎ কাল বোঝাতে লিট, আর বিধিলিং হচ্ছে উচিত অর্থে। এবং এগুলোই হলো ধাতু বিভক্তি। আর এটাই হচ্ছে ধাতুর রূপ। এই যে ধাতুর যে এই এত সব রূপ আছে, এবার এই প্রত্যেকটা বিভক্তি যে বললাম, এই বিভক্তির এবার বিভিন্ন রূপ আছে। লটের একটা রূপ আছে, লোটের রূপ আছে, লং এর রূপ আছে, লিটের আছে, বিধিলিং এর আছে। একটা একটা করে আমরা ভালোভাবে শিখবো। তাহলে আমাদেরকে জানতে হবে যে ধাতু বিভক্তি 10 প্রকার, এবং এটাকে কি বলা হয়? লকার বলা হয়। 10 প্রকার লকার, লকার বলা হয়, লকার নামেও পরিচিত। 10 প্রকার লকার। লকার বললেই আমরা কি বুঝে যাব? লকার বললেই লট, লোট, লং, লিড, বিধিলিং, এগুলোই হচ্ছে আমরা লকার হিসাবে চিনি। এবার এই যে লটের যে রূপ আছে, লটের একটা রূপ আছে কি? টি, তস, অন্তি, সি, থস, থর, মি, বস, মস। সবার প্রথমে তি দিয়ে শুরু হচ্ছে না, সেই জন্য লটের রূপ যেহেতু তি দিয়ে শুরু হচ্ছে, তাই
ধাতু রূপের আরেকটা নাম হলো তিঙন্ত প্রকরণ। আমি বললাম তিঙন্ত প্রকরণটা কেন নাম পরে বলবো। তার মানে লটের যে রূপ সেটা তি তস অন্তি তি দিয়ে শুরু হচ্ছে বলে তাই ধাতু রূপের আরেকটা নাম কি তিঙন্ত প্রকরণ। তাহলে এই গেল আমাদের ধাতুর সম্পর্কে কিছু বেসিক তথ্য। এগুলো না জানলে আমরা ধাতুরূপ কেন পড়ছি কি জন্য সেগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো না। তো এগুলো আমাদেরকে একটু জেনে নেওয়া ভালো। এবারে যে ধাতুর রূপ বললাম, প্রত্যেকটা যে বিভক্তির একটা রূপ আছে, সেই একটা একটা বিভক্তি আমরা জানবো। তো আজকে আমরা যেটা জানবো সেটা কি লট জানবো। প্রত্যেকটা ধাতু রূপের কিছু ধাতু আছে, সেই ধাতুগুলোর লটের বিভক্তি রূপটা কেমন হয় এবং তার মানে কি হয়, এই সবগুলো আমরা আজকে এই ভিডিওতে জানবো। শব্দরূপ পড়ার সময় আমরা একটা ছক দেখেছিলাম, সেই ছকের মধ্যে কি ছিল, এদিকে কলামে ছিল কি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, আর ওপরে রোতে ছিল হলো একবচন দ্বিবচন বহুবচন। সেরকম ধাতু রূপেরও একটা ছক আছে। এই পাশে রয়েছে যেটা সেটা হলো একবচন দ্বিবচন বহুবচন, আর ওপরে যে রোতে রয়েছে সেটা প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ। তো আমরা এগুলো একটুখানি সম্পর্কে অল্প অল্প করে জেনে নিই। একবচন বলতে কি, মানে বচন, সংস্কৃতে বচন আমাদের তিনটে প্রকার। কি কি? একটা হলো এক বচন, একটা হচ্ছে দ্বিবচন, আর একটা হলো বহু বচন। এক বচন মানে একটি সংখ্যা বা একটি ব্যক্তি বস্তু যাই বোঝাবে তখন হবে এক বচন। দ্বিবচন মানে একের বেশি যখন বোঝাবে, দুই বোঝাবে, একের বেশি বোঝাবে মানে দুটো বোঝাবে, তখন সেটা হবে দ্বিবচন। আর বহু বচন মানে দুইয়ের অধিক, অসংখ্য কিছু বোঝাবে, তখন সেটা হবে বহু বচন। এবারে আসছে পুরুষ। পুরুষ পুরুষ হচ্ছে কয় প্রকার? সমস্ত পুরুষ হচ্ছে তিন প্রকার। এটা হলো প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। তো এই প্রথম পুরুষ বলতে কোনগুলো? প্রথম পুরুষ বলতে সে তারা রাম শ্যাম যত ব্যক্তির নাম আছে সে তারা, এগুলো হচ্ছে সব প্রথম পুরুষ। মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা, এগুলো হচ্ছে সব মধ্যম পুরুষ। আর উত্তম পুরুষ বলতে আমি আমরা, এগুলো হলো উত্তম পুরুষ। সেজন্য ধাতুরূপগুলো যখন আমি লিখবো, রূপটা যখন লিখবো তখন মানেগুলো এই পুরুষ দিয়েই কনভার্ট করতে হবে। তাই আমাদের এই পুরুষগুলোর মানে জেনে নেওয়া দরকার ছিল। এবারে আমরা যেটা আজকে পড়বো সেটা হলো লট পড়বো, এবং লট মানে কি বর্তমান কাল বোঝাতে লট বিভক্তি ব্যবহৃত হয়। এগুলো সবই ধাতু বিভক্তি। তো লটের রূপটা এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি, যে তি তস অন্তি সি থস থ মি বস মস। তি তস অন্তি সি থস থ মি বস মস। আর এখানে যে দন্তস্বয় হসন্ত আছে তার মানে এগুলো বিসর্গ হিসাবে ব্যবহৃত হবে। তার মানে তয় বিসর্গ হবে। এই থসে আছে তাহলে কি হবে? থয় বিসর্গ হবে। বস মানে ব বিসর্গ হবে। মস হচ্ছে ম বিসর্গ হবে। এগুলো সবই আমরা দেখতে পাবো যে এই বিসর্গগুলো হচ্ছে, মানে দন্তস্বয় হসন্ত বললে কি বোঝায়? বিসর্গ হিসাবে চিহ্নিত হয়। তাহলে তি তস অন্তি সি থস থ মি বস মস। আর এখানে যে বস মস আছে, এখানে আমরা ভাবছি যে শুধু ব বিসর্গ হবে ম বিসর্গ হবে, তা না। এখানে হবে কি আব, মানে আ ব বিসর্গ হবে, আর মস কি হবে? আম, আ ম বিসর্গ হবে। যখন আমরা ধাতুগুলো দিয়ে এতে রূপ হিসাব লিখবো, এটাতে লিখবো ধাতুগুলো দিয়ে, তখন আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে, আবো আমো কোথায় কি হচ্ছে। এখানে দেখো 7টা ধাতু লিখেছি, ভূ গম দৃশ স্থা পা বদ আর স্মৃ। তো এই যে 7টা ধাতু লিখেছি, এগুলোর রূপ আমরা আজকে জেনে নেব। ভূ মানে কি? ভূ মানে হওয়া, কোনো কিছু হওয়া বোঝালে ভূ। গম হচ্ছে যাওয়া, দৃশ মানে হচ্ছে দেখা, স্থা মানে হলো থাকা, পা মানে হচ্ছে পান করা, বদ মানে হলো বলা, আর স্মৃ মানে হচ্ছে স্মরণ করা। তো এটা আমাদের হচ্ছে রূপ হয়ে গেল। এবারে আমরা একটা একটা করে ধাতু, এবার এগুলো রূপগুলো দেখে নিই। যদি আমরা ভূ ধাতুটাকে এই রূপে ফেলি তাহলে কি হবে? ভূ ধাতুকে রূপে যদি ফেলি তাহলে হবে, প্রথমে আমি এই রূপটা লিখে দিচ্ছি, তারপরে মানেটা বলবো, যে ভবতী। ভূ ধাতুকে ফেললে হবে ভবতী। দ্বিবচনে কি হবে? বললাম ত বিসর্গ, তাহলে কি হবে? ভবত। এই যে প্রত্যেকটা ধাতু আছে না, ভূ গম দৃশ স্থা, এগুলো যখন আবার এই ধাতু রূপে
কনভার্ট হবে, এই ধাতুর রূপে যখন কনভার্ট হবে তখন এটা একরকম উচ্চারণ হয়ে যায়। ভূটা হয়ে গেলে কি হয়, ভূটা ভব হয়। গমটা যখন হবে তখন গচ্ছ হবে। দৃষ্টা হবে পশ্য, স্থা হবে তিষ্ঠ, পা হবে পিব, বদ হবে, বদটা বদই থাকবে, স্মৃতিটা হবে, এটাও দন্ত ছয়ময় হবে, সরতি সরত দন্ত ছয়ময় হবে। তাহলে যখন এগুলো একটা ধাতু, এগুলোকে যখন রূপে কনভার্ট হয় তখন একটা একটা এই রূপ চলে আসে। তাহলে এইগুলো যখন আমরা জেনে যাব, ভব হয় গচ্ছ হয়, তখন আমাদের এবার জাস্ট এই যে রূপটা লিখেছি এতেই জাস্ট কনভার্ট করে দেবো। ভব হয়, ভূতে ভব হয়, তাহলে ভবর সাথে তি যোগ করলে কি হয়, ভবতি। তারপরে আবার ভবর সঙ্গে ত বিসর্গ যোগ করলে কি হয়, ভবত, তাহলে ভবতি ভবত। আবার ভবর সঙ্গে অন্তি যোগ করলে তাহলে কি হবে, ভবন্তি, ভবতি ভবত ভবন্তি। এবার হচ্ছে ভবর সাথে সি যোগ করলে কি হবে, ভব সি। থ বিসর্গ যোগ করলে কি হবে, ভব থ, থ হলে ভব থ। এবারে মি, এবারে হচ্ছে এখানে এখানে যেমন আবো আমো হয়, এখানে কি হবে, আমি হবে, তবে বিসর্গ হবে না। তার মানে ভবর সাথে মি যোগ হয়ে হবে ভবামি, ভ বা মি। বসের সঙ্গে যোগ হলে কি হবে, ভ বাব, যেহেতু আবো হবে তাহলে ভ বাব, আবো যোগ হচ্ছে ভবর সাথে, আবো যোগ হয়ে ভবাব। আর সেম কি হবে, ভবাম। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের ধাতুরূপ। এটাই আমাদেরকে জাস্ট মনে রাখতে হয়। মুখস্থ না করলে, আমরা যদি একবার বুঝে পড়ি তাহলে এমনি আমাদের রূপটা, যখন আমরা এই রূপটা একটু মুখস্থ করে ফেলবো কষ্ট করে, তখন কিন্তু এইগুলো একদমই খুবই সোজা। শুধু জেনে নেবো ভূতে কি হয়, গমতে কি হয়, দৃষ্টে কি হয়, এগুলো জেনে নিলে তাতে কনভার্ট করা খুবই সোজা। তাহলে কি হলো, ভবতি ভবত ভবন্তি, ভবসি ভবথ ভবথ, ভবামি ভবাব ভবাম। এবারে আমরা মানেটা একটু জেনে নিই। তাহলে এক বচন, এটা দ্বিবচন, এটা বহুবচন, প্রথম পুরুষ, তার মানে যদি ভবতি, যদি এর আগে আমরা যুক্ত করি স ভবতি, তার মানে কি সে হয়, সে হয় একজন, যেহেতু সে, তাহলে ভবত দিয়ে কি হবে, তারা দুজন হয়, তারা দুজন হয়, বা রামেরা দুজন হয়, বা রাম শ্যাম হয়, যেভাবে আমরা নেব, কারণ প্রথম পুরুষ আমরা সে তারা রাম শ্যাম যদু মধু এগুলো দিয়ে প্রথম পুরুষ বোঝায়। আর বহু বচনে হবে কি, তারা হয় মানে অনেকগুলো বোঝাচ্ছে, বা রাম শ্যাম যদু, এই যে দুইয়ের বেশি বললাম তার মানে অনেকজনকেই বোঝাচ্ছে যে রাম শ্যাম যদু হয়। নেক্সট হচ্ছে মধ্যম পুরুষ, মানে তুমি হও। যখন আমি এখানে লিখলাম প্রথম পুরুষ দিয়ে, তখন কি হচ্ছে, হয়, এগুলো সবই তখন হয় হচ্ছে। যখন তুমি তুমি দিয়ে লিখছি তখন কি হচ্ছে, হও, মানে তুমি হও, তুমি হও। তারপরে ভবথ মানে তোমরা দুজন হও, আর ভবথ মানে তোমরা হও। তুমি তোমরা দিয়ে মধ্যম পুরুষ। আর উত্তম পুরুষ হচ্ছে, তাহলে কি হবে, আমরা হই, তখন কি হয়ে যাচ্ছে, হই হয়ে যাচ্ছে। তাহলে দেখো, মানে পুরুষ হিসাবে মানেগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম পুরুষে হয় হয়ে যাচ্ছে, মধ্যম পুরুষে হও, আর উত্তম পুরুষে হই। তাহলে আমি হই, অহম ভবামি, আমি হই, ভবাবো মানে আমরা দুজন হই, আর ভবামো হচ্ছে আমরা হই, মানে আমরা সবাই হই, আমরা হই মানে অনেকজনকেই বোঝাচ্ছে যেহেতু বহু বচন। তাহলে এই হচ্ছে সিম্পল একদম মানে, জাস্ট আমাদেরকে একটুখানি জেনে রাখলেই হয়ে যাবে যে এই ভবতি ভবত ভবন্তি এগুলোর মানে তাহলে খুবই সোজা হয়ে গেল। এই গেল আমাদের হচ্ছে ভূ ধাতুটা গেল। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গম ধাতু। গমের রূপটাও আমরা ঝট করে বা লিখে ফেলি। গমটা তাহলে বলো তোমরা কি, গচ্ছ, গচ্ছর সাথে তাহলে তি যোগ করে কি হবে, গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি। নেক্সট এবার কি হবে, গচ্ছর সাথে সি যোগ করলে কি হবে, গচ্ছসি, গচ্ছথ, আর গচ্ছ থ। এখানে আমি হবে, তাহলে কি হবে, গচ্ছামি, গচ্ছাব, আর গচ্ছাম। তাহলে এই হয়ে গেল আমাদের গম ধাতুর রূপটা, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছত গচ্ছত, গচ্ছামি গচ্ছাব গচ্ছাম। আগের ওই ভবতির মতো সেম ও এটাও হবে।
এটা ওটা ছিল হচ্ছে হওয়া, হওয়া ভুটা, এবার এটা হচ্ছে যাওয়া। তাহলে কি হবে, সে যায়, তারা দুজন যায়, আর তারা যায়, বা রাম শ্যাম যদু যায়। তাহলে তুমি যাও, এখানে কিন্তু যায় সেই সেমই হবে, যেমন সেই হয়, হও আর হই সেরকমই হবে। তুমি যাও, গচ্ছতা হচ্ছে তোমরা দুজন যাও, আর গচ্ছতা হবে কি তোমরা যাও। গচ্ছামি আমি যাই, আমরা দুজন যাই, আর আমরা যাই বা যাচ্ছি। এটা যেহেতু বর্তমান কাল, তাই আমরা এরকমও বলতে পারি সে যাচ্ছে, তারা যাচ্ছে, তারা দুজন যাচ্ছে, তারা যাচ্ছে। তাহলে কি হবে, তুমি যাচ্ছ, তোমরা দুজন যাচ্ছ, তোমরা যাচ্ছ, বা আমি যাচ্ছি, আমরা দুজন যাচ্ছি, আর আমরা সবাই যাচ্ছি। নেক্সট আমাদের আসছে যে দৃষ্টা। দৃষ্টাও আমরা লিখে ফেলি। দৃশ্যের রূপ কি হবে, পশ্য, তাহলে পশ্যর সঙ্গে তি যোগ করলে পশ্যতি, পশ্যতা, পশ্যন্তি। সি যোগ করলে পশ্যর সঙ্গে কি হবে, পশ্যসি, পশ্যথ, পশ্যথ। আমি যোগ করলে কি হবে, পশ্যামি, পশ্যাব, আর পশ্যাম। তাহলে পশ্যতি, পশ্যত, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথ, পশ্যথ, পশ্যামি, পশ্যব, পশ্যম। এই মানেও ঠিক সেম। পশ্য মানে হচ্ছে দৃশ, মানে হলো দেখা। তাই কি হবে, সে দেখে, তারা দুজন দেখে, আর তারা দেখে, তুমি তুমি দেখো, তুমি দেখো, তোমরা দুজনে দেখো, তোমরা দেখো, আমি দেখি, আমরা দুজনে দেখি, আর আমরা সবাই দেখি। নেক্সট হচ্ছে স্থা। স্থায়ের রূপটা কি হয়, তিষ্ঠ। তিষ্ঠর সাথে তি যোগ করলে কি হয়ে যাবে, সিম্পল, তিষ্ঠতি, তিষ্ঠত, আর তিষ্ঠন্তি। সি যোগ করলে কি হবে, তিষ্ঠসি, তিষ্ঠথ, তিষ্ঠথ। তিষ্ঠামি, আমি যোগ করব তিষ্ঠর সাথে, তিষ্ঠাব, আর তিষ্ঠাম। হয়ে গেল স্থা ধাতু। তিষ্ঠতি, তিষ্ঠত, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠত, তিষ্ঠত, তিষ্ঠামি, তিষ্ঠব, তিষ্ঠব। তার মানে দেখো, জাস্ট আমরা যদি এই রূপটা একবার মুখস্থ করে ফেলতে পারি, আমাদের যা ধাতু দিক এবং তার রূপটা লটে কি হয় সেটা জাস্ট একবার জানলে আমরা একদম ছকটা ভরিয়ে ফেলতে পারবো। তার মানে সে থাকে, তারা দুজনে থাকে, তারা সবাই থাকে। তুমি থাকো, তোমরা দুজনে থাকো, তোমরা সবাই থাকো। আমি থাকি, আমরা দুজন থাকি, আর আমরা সবাই থাকি। নেক্সট হচ্ছে পা। পা মানে কি, পা মানে হলো পান করা। তাহলে পাটা কি হয়ে যাবে, পিব হবে। তাহলে পিবর সাথে তি যোগ করে পিবতি, পিবত, পিবন্তি, পিবসি, পিবথ, পিবথ। আর আমি যোগ করব পিবর সাথে পিবামি, পিবাব, পিবাম। হয়ে গেল পিবতি, পিবতা, পিবন্তি, পিবসি, পিবথ, পিবথ, পিবামি, পিবাব, পিবাম। তার মানে সে পান করে, জলপান করে, তারা দুজন জলপান করে, তারা সবাই জলপান করে, তুমি জলপান করো, তোমরা দুজনে জলপান করো, তোমরা সবাই পান করো, আমি জলপান করি, আমরা দুজনে জলপান করি, আমরা সবাই জলপান করি। সিম্পল একদম, একবার মানেটা জানলে আমাদের যে ধাতুই দিক না কেন তার রূপে ফেলা খুবই সোজা। এবারে আসছে বদ। বদ মানে কি, বদ মানে হচ্ছে বলা। তাহলে বদটা কি হয়, বদ্ধ থাকবে, বদের সঙ্গে তি যোগ করে কি হবে, বদতি, বদত, ত বিসর্গ, আর অন্তি যোগ করব, বদন্তি। এবারে আবার দন্ত স যোগ করব, বদসি, বদথ, বদথ। নেক্সট হচ্ছে কি, মি বস মস্ত, আমি যোগ করব, বদামি, বদাব, বদাম। হয়ে গেল বদ ধাতু।
বদতি, বদতা, বদন্তি, বদসি, বদথ, বদথ, বদামি, বদাব, বদাম। তাহলে মানেটা কি হবে? বলা। মানে সে বলে, তারা দুজনে বলে, আর তারা বলে। তারপরে তুমি বলো, তোমরা দুজনে বলো, তোমরা সবাই বলো। আমি বলি, আমরা দুজনে বলি, আর আমরা সবাই বলি। লাস্ট আমাদের যে 7 নম্বর ধাতু সেটা হচ্ছে স্মৃ ধাতু। স্মৃ ধাতু, স্মৃ ধাতু মানে স্মরণ করা, কোনো কিছু স্মরণ করা। তাহলে এর রূপটা দন্ত স্বয়ময় থাকবে। এখানে রূপটা ভুল লিখেছি, স্বর হবে, দন্ত স্বয়ময় র হবে। এর রূপটা স্মৃ ধাতুর রূপটা লটে স্বর হবে, তার সঙ্গে এবার এগুলো যুক্ত করবো। তাহলে দন্ত স্বয়ময় র এর সঙ্গে যদি তয় হস্যি যুক্ত করে স্বরতি, স্বরত, আর সরলতি, সরসি, সরথ, সরথ, সরামি, সরাব, আর সরাম। তাহলে এই হয়ে গেল স্মৃ ধাতু। স্মৃ ধাতু মানে স্মরণ করা। সরতি, সরত, সরন্তি, সরসি, সরথ, সরথ, সরামি, সরাব, সরাম। মানেটাও সেম হবে। সে স্মরণ করে, তারা দুজনে স্মরণ করে, তারা স্মরণ করে। তুমি স্মরণ করো, তোমরা দুজনে স্মরণ করো, তোমরা স্মরণ করো। সরামিতে কি হবে? আমি স্মরণ করি, আমরা দুজনে স্মরণ করি, আর আমরা সবাই স্মরণ করি। তাহলে দেখো, আমরা জাস্ট একটা রূপই জানলাম। আমরা যেহেতু আজকে লট করেছি, এবং লটের রূপ যেটা তি, ত, সর্দি, সি, থ, স্থ, মি, বস, মস, এইটুকানি আমরা জাস্ট জেনে নিলাম। জেনে নেওয়ার পরে আমরা এখানে 7টা ধাতু খুব তাড়াতাড়ি আমরা 7টা ধাতুর রূপ বের করে ফেললাম। তার মানে এই 7টা কেন, এই 7টার মতো আরো যত ধাতু দেবে তার রূপটা যে কি হয় লটে, এটা একটু একবার জানতে পারলে অঙ্কের মতো জাস্ট ছকে ফেলে দেবো আর উত্তর মানে বেরিয়ে আসবে। তাহলে এই হচ্ছে এই 7টা ধাতু আমরা জানলাম। তার কি জানলাম? 7টা ধাতুর লটের রূপটা জানলাম, যে ধাতুর লটের রূপ কি হয় তার প্রত্যেকটা জানলাম, এবং প্রত্যেকটার মানে জানলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরপরে যদি তোমাদের আর কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আমরা আরো যে বিভক্তিগুলো দেখলাম, ধাতু বিভক্তি 10 প্রকার, তার মধ্যে 5টা আমাদের যেহেতু পাঠ্য আছে, লট হয়ে গেছে, পরে আমরা এবার লোট নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দিন। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।